হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস কন্টিনিউ করছি। এখানে আমি তোমাদের মোস্ট রিপিটেড ওয়ান লাইনার্সগুলো ডিসকাস করছি এক্সামের আগে, যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। অলরেডি দুটো পার্ট আমি দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স আছে। আমি এখানে ম্যাপ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যারা সিরিজটা ফলো করছো তারা তো জানোই। চলো আজকের ক্লাস শুরু করি। এখানে প্রথমে ক্লাইমেট থেকে কিছু কোশ্চেন্স আছে। দেখো, সামারে আমাদের কিছু ঝড় হয় বা কিছু বৃষ্টি হয়, সেইগুলোর নামগুলো আসে এক্সামে, সেগুলো দেখে নিই। একটা হয় টর্নেডো লাইক ডাস্টর্ম। ডাস্টর্ম হয় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ইউপি, দিল্লির ওই দিকটা। বারবার নিউজে আসে, তোমরা অনেকেই নিউজে দেখো যে অনেকে ডাস্টর্মে মারাও গেছে। তো এটাকে বলে আঁধি। ঠিক আছে, কালি আঁধি বা আঁধি বলে এটাকে। এছাড়াও নর্থ ইন্ডিয়ার দিকটাতে, এই রাজ্যগুলোতেই মেনলি খুব গরম হাওয়া বয়। আমাদের নর্দার্ন যে প্লেনটা আছে, ওই গরম হাওয়া বয়, যেটাকে লু বলে, তোমরা সবাই জানো। এছাড়া আমাদের এখানে কালবৈশাখী হয়। কালবৈশাখী মেনলি কোথায় কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, এছাড়া আসামেও কিছুটা কালবৈশাখী হয়। ঠিক আছে, এখানে প্রচুর থান্ডারস্টর্ম আর রেনফল হয়। তো কালবৈশাখী কোথা থেকে কীভাবে হয় একটু ম্যাপে আমি বলতে চাইছি। দেখো, এইখানে আছে ছোটনাগপুর মালভূমি। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি থেকে, এখান থেকে সৃষ্টি হয় কালবৈশাখী। তো কালবৈশাখীকে ইংরেজিতে বলে নর ওয়েস্টার্স। নর ওয়েস্টার্স কেন বলে? মানে নর্থ ওয়েস্ট, এই দুটো দিক, এই দিক কোণাটা থেকে হাওয়া আসে, এইভাবে হাওয়া আসে। তো এইখানে যদি সৃষ্টি হয়, এখান থেকে বিহারে, এখানে দেখো আমি একটু ভালোভাবে বোঝাই, এইখান থেকে যদি একটু পিছিয়ে এখানে দেখি, এখান থেকে বিহারে আসে, এখানে ঝাড়খণ্ডে আসে, ওড়িশাতে আসে, ওয়েস্ট বেঙ্গলে আসে, আর কিছুটা আসামের এদিকটাও যায়। ঠিক আছে, আর বাংলাদেশে তো যাই। তো এই পুরো এলাকাটা, এই নর্থ ওয়েস্টার দিক থেকে হাওয়া আসে, ঝড় আসে। তো এটাকে কালবৈশাখী বলে আমরা জানি। এছাড়া সাউথের দিকে যদি যাই, তাহলে একটা নাম হয় ম্যাঙ্গো সাওয়ার। এটাকে প্রি মনসুন সাওয়ার বলে। মেনলি মে মাসের দিকে হয় এইটা। কালবৈশাখী এপ্রিল মে এই নাগাদ হয়, আর ম্যাঙ্গো সাওয়ার হয় মে মাসের দিকে মেনলি। তো এইটা কেরালা আর কর্ণাটকে আমের পাকতে সাহায্য করে। মানে আম খুব ভালোভাবে তাড়াতাড়ি পেকে যায়, ফলে চাষিদের লাভ হয়, তারা বিক্রি করে বেশি টাকা পায়। দেখো, যে কোনো সবজি একটু আগে পেকে গেলে, তো সেই সময় লোকের চাহিদা বেশি থাকে, তো বিক্রি করলে বেশি দামে বিক্রি করা যায়। তো আর্লি রাইপেনিংয়ে সাহায্য করে আমের ম্যাঙ্গো সাওয়ার। তো খুব পজিটিভ, এটা এটা খুব কাজে দেয় চাষবাসে। কালবৈশাখীও কাজে দেয়, যদিও ঝড়টা খুব কিন্তু কালবৈশাখী থেকে বৃষ্টিটা আসে, সেটা আমাদেরও চাষে খুব সাহায্য করে। চেরি ব্লসম। চেরি ব্লসম কোনটাকে বলে? সেটা হচ্ছে কফিতে ফুল আসে। ঠিক আছে, মেনলি কর্ণাটক আর কেরালা, এই দুটো জায়গায়, এই রাজ্যে তো কফিতে ফুল আসে এই চেরি ব্লসমের মাধ্যমে, যে বৃষ্টিটা হয় প্রি মনসুন সাওয়ার। এই একই বৃষ্টির নাম, এক জায়গায় ম্যাঙ্গো সাওয়ার কোথাও বলে, কোথাও চেরি ব্লসম বলে, কোথাও সামার সাওয়ার বলে, কোথাও এপ্রিল সাওয়ার বলে। তো এই টার্মগুলো মেনলি এক্সামে আসে। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো, কোথায় কত তারিখে বা কবে জেনারেলি বৃষ্টি আসে, সেটা জানতে চাই এক্সামে। তো এখানে আমি লিস্ট দিয়েছি। কেরালা কোস্টে আসে 1 জুন বৃষ্টি চলে আসে। মুম্বাইয়ে আসে 10 জুন। কলকাতাতে আস্তে আস্তে 15 জুন হয়ে যায়। আর দিল্লি পৌঁছাতে পৌঁছাতে 29 জুন হয়। মানে প্রথম বৃষ্টি কবে শুরু হয় সেটার ডেট, এগুলো এক্সামে বারবার আসে, কিন্তু মুখস্থ রাখতে হবে। আর পুরো কান্ট্রি কভার করে মিডল অফ জুলাইতে গিয়ে। ঠিক আছে, আর নেক্সট ইনফরমেশন দেখো, এটা আমি ম্যাপে বোঝাচ্ছি কিভাবে মনসুনটা আসে আর কিভাবে কবে কোথায় যায় কিভাবে যায়। তো নো রেনফল অন তামিলনাড়ু। দেখো, তামিলনাড়ুতে বৃষ্টি হয় না কেন, আমি ম্যাপে বলছি, দাঁড়াও। আর হচ্ছে থর ডেজার্টে বৃষ্টি হয় না, যেটা কেন সেটা দেখো এখানে। সাউথ ওয়েস্ট, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এইভাবে বায়ুটা আসছে। ঠিক আছে, এদিক থেকে। তো এইখানে আছে পশ্চিমঘাট পর্বত, ধরো একটু আমি জায়গা নিলাম, আরও ধারের দিকে আছে। তো প্রথমে এই যে আসে, প্রথমে বৃষ্টি হয় কেরালাতে। কেরালাতে বৃষ্টি শুরু হলো 1 জুন। দিয়ে একটা তো আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা, প্রথমে আরব সাগরীয় শাখাটা দেখো, প্রথমে কেরালাতে এলো। দিয়ে এদিক থেকে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকের ঢালে, মানে এই দিকের যে ঢালটা, যেটাকে আমরা বলি প্রতিবাদ ঢাল, আর যেদিক পর্বতের উল্টো দিকের ঢালটাকে বলে অনুবাদ ঢাল। একটা লিওয়ার্ড সাইড, যেদিকে বৃষ্টি কম হয়, এদিকটা লিওয়ার্ড সাইড। আর সমুদ্রের দিক, যেটা যেদিক থেকে হাওয়া আসছে, সেটাকে বলে উইন্ডওয়ার্ড সাইড, যেদিকে বৃষ্টিটা হচ্ছে। তো পর্বতে ধাক্কা খেয়ে পশ্চিমঘাট পর্বতে বাঁ দিকে আমাদের বৃষ্টি হয়ে গেল, কিন্তু ডান দিকে যেটা অনুপাত ঢাল, বৃষ্টি কম হয়, তো ডান দিকে শুকনো থেকে গেল। এইবার দেখো, যখন কেরালাতে বৃষ্টি হলো, তারপরে আস্তে আস্তে করে এদিকে মুম্বাইয়ের দিকে যাবে, মুম্বাইতে বৃষ্টি হবে। মুম্বাইতে বৃষ্টি হওয়ার পর এইভাবে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হয়ে হয়ে যাচ্ছে বাতাসটা। তো এখানে গিয়ে এদিক থেকে যাবে। দেখো, এখানে আছে আমার আরাবল্লী পর্বত। আমরা দেখছি যে পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খেয়ে তবে বৃষ্টি হচ্ছে, কিন্তু আরাবল্লী পর্বতটা আড়াআড়িভাবে মানে সরি সমান্তরালে আছে বাতাসের, এই দিকে বাতাস যাচ্ছে, সেই দিকে আরাবল্লী পর্বত আছে। তার ফলে কি হচ্ছে,
আরাবল্লী পর্বতে ধাক্কা খেয়ে বৃষ্টি হচ্ছে না, তাই জন্য এই এলাকাটায় যে থর মরুভূমিতে বৃষ্টি হয় না। তা কী বললাম যে এইখানে থর মরুভূমিতে কেন বৃষ্টি হয় না, কারণ আরাবল্লী পর্বত এমন সমান্তরালে আছে বাতাসের, তো যার ফলে বাতাস আরাবল্লী পর্বতে ধাক্কা খাচ্ছে না। এটা তো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হয় যে থর মরুভূমি এত গরম থাকে। দেখো আমরা কি জানি যে বাতাস ওপরে ওঠে ঠান্ডা হয়ে, তারপরে তো জলীয়বাষ্পপূর্ণ বায়ু থেকে বৃষ্টিপাত হয়, কিন্তু এত গরম থাকে যে বাতাস ঠান্ডাই হতে পারে না, তো বৃষ্টি হবে কি করে? এটা তো একটা গেল। ঠিক আছে। আর এই যে দেখো এইখানে আমি কি বলেছিলাম, কেরালায় বৃষ্টি হয় কিন্তু তামিলনাড়ুতে বৃষ্টি হয় না কেন? তামিলনাড়ু আছে অনুপাত ঢালে। এই যে পশ্চিমঘাট পর্বতে লিওয়ার্ড সাইডে আছে তামিলনাড়ু, যার ফলে এদিকে তো ধাক্কা লেগে বৃষ্টিটা হয়ে যায় কেরালাতে, কিন্তু তামিলনাড়ুতে বৃষ্টি হতে পারে না, কারণ পর্বতের উল্টো দিকে আছে। ঠিক আছে, এটা গেল। এই দেখো বঙ্গোপসাগর থেকে এদিক থেকে হাওয়া যাচ্ছে, এদিকে একটা শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর, এটা এইখানে আমাদের আছে হিমালয়, আর এদিকে আছে গারো খাসি জয়ন্তিয়া, এই এখানে আছে। তো এই যে বাতাসটা যাচ্ছে এটা গিয়ে এখানে প্রথমে ধাক্কা খায় হিমালয়ের এই কোনাটায়। এখানে জানো তোমরা মৌসিনরাম আছে চেরাপুঞ্জি, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তো এখানে ধাক্কা খেয়ে এ কি করে, এরকম ঘুরে যায়, মানে আর তো যাওয়ার জায়গা নেই, চারদিকে হিমালয়, তো ঘুরে গিয়ে এই যে কলকাতা, বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এদিক থেকে বৃষ্টি হতে হতে দিল্লি অবধি যায়। ঠিক আছে। তো দিল্লিতে পৌঁছয় 29 জুন। 29 জুন এরপরে দিল্লি থেকে কিছুটা উপরে যায় আর কিছুটা নিচে এসে সারা ভারতে বৃষ্টি হয়। তো চলো আমরা এখানে কি লেখা ছিল, এখানে দেখো নো রেনফল অন তামিলনাড়ু, এর রিজন কি লেখা আছে, লিওয়ার্ড সাইড অফ ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমঘাট পর্বতে লিওয়ার্ড সাইডে আছে। কী করে বোঝালাম তোমাদের, আশা করি বুঝতে পেরেছো, তাই জন্য হয় না। আর নো রেনফল অন থর ডেজার্ট, থর ডেজার্টে বৃষ্টিপাত হয় না কেন, কারণ আরাবল্লীর সঙ্গে প্যারালাল আছে, তো তাই জন্য আর প্যারালাল বাতাস যায়, তাই জন্য ধাক্কা না খেয়ে বৃষ্টি হয় না। চলো নেক্সট। ইন্ডিয়াতে টোটাল 4টে সিজন আছে। দেখো আমরা মোটামুটি ছোটোবেলা থেকে 6টা সিজন পড়ে এসেছি, কিন্তু জিওগ্রাফিতে 4টে সিজনে আমরা জানবো। একটা তো গ্রীষ্ম, একটা বর্ষা, বর্ষার পর একটা শরৎ আর শীত, আর আমাদের কোনো কাল নেই। ঠিক আছে, এই 4টেই আমাদের ঋতু। এবার দেখো মনসুন, তোমরা জানো মনসুন কথাটা আরবিক ওয়ার্ড মৌসিম থেকে উৎপত্তি হয়েছে। মৌসিম কথার অর্থ হচ্ছে সিজনাল রিভার্সাল অফ উইন্ড, এই টার্মটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা অপশানে দাগাতে হবে তোমাদের, সিজনাল রিভার্সাল অফ উইন্ড। আমাদের দেশে মোস্ট অফ দ্য রেনফল হচ্ছে অরোগ্রাফিক নেচার, একটা হয় কনভেকশনাল রেনফল, একটা অরোগ্রাফিক রেনফল, আর একটা সাইক্লোনিক রেনফল। কনভেকশনাল কি পরিচলন বৃষ্টিপাত, অরোগ্রাফিক শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো আমাদের বেশিরভাগ বৃষ্টি পাহাড়ে ধাক্কা খেয়ে হয়। ঠিক আছে, প্রথমে পাহাড়ে গিয়ে ধাক্কা খায়, তারপরে ঘুরে বৃষ্টিপাত হয়, তো সেটাকে বলে অরোগ্রাফিক রেনফল। তাই আমাদের মোস্ট অফ দ্য রেনফল অরোগ্রাফিক নেচারে। শীতকালে বৃষ্টিপাত হয় কিভাবে, দেখো শীতকালে আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের মাধ্যমে বৃষ্টিপাত হয়। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি, এখানে দেখো ম্যাপে, এটা দেখো একটা এশিয়ার ম্যাপ, এখানে আছে মেডিটেরিয়ানিয়ান সি, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরে সৃষ্টি হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ঠিক আছে, সৃষ্টি হয়ে এই দিকে নিম্নচাপের দিকে আসতে থাকে বাতাসটা, এই দিকে আসতে থাকে, কিন্তু এই রাস্তায় বৃষ্টি হয় না। কেন হয় না, আমরা জানি পাহাড়ে ধাক্কা খেলে তবেই বৃষ্টি হয়। এখানে আছে হিমালয়, কারাকোরাম, এইসব। তো আলটিমেটলি এখান থেকে আস্তে আস্তে হিমালয়ে ধাক্কা খেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, তো এইভাবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন্ডিয়াতে এসে বৃষ্টিপাত ঘটায়, এটা হয় শীতকালে। তোমরা জানো যে এই ইউরোপ এই জায়গাগুলোতে শীতকালে বৃষ্টি হয়। ঠিক আছে না, এইগুলো ইউরোপে শীতকালে বৃষ্টি হয় না, তো তাই জন্য সেই হাওয়াটা ইন্ডিয়াতে এসে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। আচ্ছা, এটা অনেকে জেট স্ট্রিম, দেখো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে জেট স্ট্রিম একটা ইম্পর্ট্যান্ট। যদি কোশ্চেন আসে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কে আনে, তাহলে জেট স্ট্রিম। জেট স্ট্রিম হচ্ছে ওপরের বায়ুস্তরের এক ধরনের হাওয়া, যেটা এফেক্ট করে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সকে। আচ্ছা, ভারতের এভারেজ রেনফল 125 সেন্টিমিটার। অনেক জায়গায় অনেক ইনফরমেশন পাবে, কিন্তু এক্সামে কিন্তু এই অপশানটাই ছিল, আর এই অপশানটাই ঠিক হবে। মিলিমিটারে এক্সামে অপশান ছিল না, 125 সেন্টিমিটার এটাই হবে এভারেজ রেনফল ইন্ডিয়াতে। আচ্ছা, একটা দিনকে কখন রেনি ডে বলা হয়, রেনি ডে তখনই বলা হবে, এটা মানে সাইন্টিফিক হিসাবে। আমরা তো অনেক রেনি ডে এর ওপর রচনা লিখেছি, সেটা আলাদা জিনিস। সাইন্টিফিক হিসাবে যদি দিনে মানে 24 ঘন্টার মধ্যে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়, 24 ঘন্টার মধ্যে, সরি 25 বলছি, 2.5 মিলিমিটার রেনফল হয়, 2.5 মিলিমিটার রেনফল হয় যদি 24 ঘন্টার মধ্যে, সেই দিনটাকে আমরা বলবো রেনি ডে। আচ্ছা, এবার আমরা একটু এগ্রিকালচার নিয়ে দেখে নিই। ভারত বিশ্বের মধ্যে কোনটায় প্রথম কোনটায় দ্বিতীয়, এই র্যাঙ্কিংগুলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, সবচেয়ে বেশি, এটা আলাদা করে লিখেছি, মিল্ক আর ক্যাটেল পপুলেশন ইন ইন্ডিয়া। এটা ইম্পর্ট্যান্ট কেন, দেখো আজকাল গরু নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে দেশে, তো এই কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর এক্সামে। মিল্ক প্রোডাকশানে বিশ্বে নাম্বার 1, আর ক্যাটেল মানে গরু পালনে লাইভস্টকে ইন্ডিয়া নাম্বার 1। আচ্ছা,
ফার্স্ট র্যাঙ্ক আর কিসে কিসে? 1 নম্বর মিলেট। 2018কে ন্যাশনাল ইয়ার অফ মিলেট ঘোষণা করেছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা খুব ইম্পর্ট্যান্ট ভারত সরকার। এছাড়াও 2023 ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট হতে থাকে, মানে হতে চলেছে। তো এটাও ইম্পর্ট্যান্ট, দুটো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি মিলেট নিয়ে। আর মিলেট হচ্ছে, মিলেটে ওয়ার্ল্ডে ইন্ডিয়ার র্যাঙ্ক 1 নম্বর প্রোডাকশানে আর কি। ব্যানানাও 1 নম্বর, ম্যাঙ্গো 1 নম্বর, এছাড়া পেঁপে আর লেবু এইসবেও 1 নম্বর আছে, এরা এতটা ইম্পর্ট্যান্ট না। কটন আর জুট এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কটন আর জুটে 1 নম্বর, কটনে মাঝে মাঝে 2 নম্বরে চলে যায়, কিন্তু বেশিরভাগ সময় 1 নম্বরে থাকে। কটনে কম্পিটিশন দেয় চীনের সাথে, আর জুট হচ্ছে বাংলাদেশ কম্পিটিশন দেয় ইন্ডিয়ার সাথে। তো তোমরা মাঝে মাঝে খোঁজ রাখবে যে যদি চেঞ্জ হয়ে যায় র্যাঙ্কিংটা। পালসেস প্রোডাকশানেও 1 নম্বর। সেকেন্ড র্যাঙ্ক কিসে কিসে? সেকেন্ড র্যাঙ্ক রাইসে। রাইসে 1 নম্বরেই ছিল ইন্ডিয়া, তো চায়না পেছনে ফেলে দিয়েছে ইন্ডিয়াকে। রাইসে এখন সেকেন্ড র্যাঙ্ক আছে ইন্ডিয়ার। হুইটে সেকেন্ড, টিতে সেকেন্ড, সব চায়না এগিয়ে গেছে। পটাটো আর টমেটোতেও সেকেন্ড। তো এইগুলো মনে রাখবে, আরও আছে, তো আশা করি ওগুলো এক্সামে আসবে না। আচ্ছা, এবার কোন স্টেট কিসে 1 নম্বর? রাইস প্রোডাকশানে ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর আছে, হুইটে উত্তরপ্রদেশ। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এগুলো। সুগার কেন, আখের প্রোডাকশানে ইউপি, তাই ইউপিকে সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয়। টি প্রোডাকশানে আসাম 1 নম্বর, কফিতে কর্ণাটক। রাবারে কেরালা, এগুলো সবাইকে মনে রাখতে হয়, এগুলো খুব বেসিক জিনিস। জুটে ওয়েস্ট বেঙ্গল, কটনে গুজরাট, গুজরাটের আহমেদাবাদ খুব ইম্পর্ট্যান্ট কটনের জন্য, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আচ্ছা, ফ্রুটসে মহারাষ্ট্র, আর ভেজিটেবলে ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর। আরও আছে, তোমরা যদি মনে রাখতে পারো তো দেখে নিও নেটে, কিন্তু এগুলোই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবার দেখো কয়েকটা র্যান্ডাম ইনফো যেগুলো এক্সামে আসে, সেটা হচ্ছে ঝুম চাষ। ঝুম কাল্টিভেশন তোমরা জানো, জঙ্গল পুড়িয়ে চাষবাস করে, যে জঙ্গলের খুব ক্ষতি হয়। এটা মেনলি নর্থ ইস্ট ইন্ডিয়াতে আছে, এছাড়াও ঝাড়খণ্ড, বিহার বা ছত্তিশগড় এইসবের যে জঙ্গলগুলো আছে সেগুলোতে হয় ঝুম চাষ। এটাকে, আর এটার আরেক নাম হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। ঠিক আছে, এটাও মনে রাখবে। আচ্ছা, নেক্সট ইনফরমেশান দেখো, বাজরা ইজ দ্য হার্ডেস্ট অ্যামাং ফুড ক্রপস। ফুড ক্রপস যেগুলো আছে, যেরকম ধরো ধান, গম, মিলেট, ঠিক আছে, এগুলোর মধ্যে বাজরা হচ্ছে সবচেয়ে শক্ত। কলকাতা পোর্টে যদি কেউ চায়ের রপ্তানি করতে চায়, এক্সপোর্ট করতে চায়, তাহলে সেই রপ্তানির জন্য কোনো টাকা দিতে হবে না, ফ্রি কলকাতা পোর্ট। ঠিক আছে, কিসের জন্য? এক্সপোর্ট অফ টি। আচ্ছা, যদি ভারতে সবচেয়ে বেশি কাভার করেছে কোন ফার্মিং, মানে ফার্মিং এরিয়া, চাষবাসের এরিয়া সবচেয়ে বেশি আছে প্যাডি, সবচেয়ে বেশি ভারতে চাষ হয় প্যাডি। ঠিক আছে, মানে ধান। আর 2 নম্বর হচ্ছে ইনফরমেশান, এই দুটো ইনফরমেশান পার্থক্য কী বলছি, হুইট কভার দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড ইন ইন্ডিয়া। ভারতে যে ইরিগেটেড ল্যান্ড, মানে যেখানে সেচ দিতে হয়, তার মধ্যে হুইট প্রথম। মানে কি, দেখো প্যাডি তো আমাদের বর্ষাকালে মেনলি চাষ হয়, বেশিরভাগ প্যাডি বর্ষাকালে চাষ হয়। তো বর্ষাকালে আমাদের ইরিগেশনের দরকার পড়ে না, সেচের দরকার পড়ে না। তো তাই জন্য প্যাডি ম্যাক্সিমাম এরিয়া হলেও ইরিগেশনের দরকার অতটা পড়ে না বলে ইরিগেটেড ল্যান্ড এখানে অতটা লাগে না। কিন্তু হুইট কি আমাদের রবি শস্য, মানে শীতকালে চাষ হয়, শীতকালে ইরিগেশনের দরকার পড়ে, ফলে ইরিগেটেড ল্যান্ডের ম্যাক্সিমামটা হচ্ছে হুইট কভার করে। আশা করি বুঝেছো। চলো, মিক্সড ফার্মিং কাকে বলে? মিক্সড ফার্মিং তাকে বলে হচ্ছে যেখানে ফার্মিং হয়, মানে চাষবাস হয় প্লাস পশুপালন হয়, লাইভ স্টক রিয়ারিং, চাষবাস প্লাস পশুপালন হলে সেটাকে বলে মিক্সড ফার্মিং। আচ্ছা, কয়েকটা ইম্পর্ট্যান্ট টার্ম জেনে নিই, যেটা হচ্ছে যেরকম বেঙ্গালুরুকে বলে কফি সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, কর্ণাটকে কফি হয় প্রচুর, 80% কফি হয় কর্ণাটকে, তো ব্যাঙ্গালোরকে তাই কফি সিটি অফ ইন্ডিয়া বলবে, স্বাভাবিক। আচ্ছা, নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে প্রচুর আখ চাষ হয়, তো সুগার বোল অফ ইন্ডিয়া, আখ থেকে সুগার হয়। নেক্সট কেরালা, কেরালাকে বলে স্পাইস স্টেট অফ ইন্ডিয়া। সবাই জানো কেরালাতে প্রচুর স্পাইস হয়, তো কেরালা আর সেরকম এতেও হয়, শ্রীলঙ্কাতেও হয়, তো শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বলে। তো এই পার্টটা ইন্ডিয়ার তলার দিকটা প্রচুর স্পাইস হয়। ছত্তিশগড়, ছত্তিশগড়কে বলে রাইস বোল অফ ইন্ডিয়া। ছত্তিশগড় তো আগে মধ্যপ্রদেশের মধ্যে ছিল, তো মধ্যপ্রদেশকেই আগে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হতো। কিন্তু মধ্যপ্রদেশের ছত্তিশগড়ের পার্টটাতেই অ্যাকচুয়ালি রাইস হয়, মধ্যপ্রদেশের পুরোটাই রাইস হয় না, মধ্যপ্রদেশ তো বেশি জঙ্গল, আরও অনেক কিছু টোপোগ্রাফি আছে। তো রাইস বোল অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি বলা হয় এখন ছত্তিশগড়কে। ছত্তিশগড় এই জন্যই আলাদা হয়ে গেছিলো, ছত্তিশগড়ের থেকে মানে পুরো মধ্যপ্রদেশের সংস্কৃতি একটু আলাদা। আচ্ছা, আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। কেন বলা হয়? কটন টেক্সটাইলে ম্যানচেস্টার, যেটা আছে ইউনাইটেড কিংডমে, ম্যানচেস্টার খুব উন্নত ছিল, তো আহমেদাবাদও আমাদের এখন কটন টেক্সটাইলে খুব উন্নত, মানে বস্ত্র শিল্পে খুব উন্নত। কানপুরকে বলা হয় ম্যানচেস্টার অফ দ্য নর্থ, আর কোয়েম্বাটোরকে বলা হয় ম্যানচেস্টার অফ দ্য সাউথ। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। আর জামশেদপুরকে বলা হয় পিটসবার্গ অফ ইন্ডিয়া। পিটসবার্গ কোথায় আছে? ইউএসএতে, যেখানে খুব পৃথিবী বিখ্যাত লৌহ ইস্পাত শিল্প আছে। তো জামশেদপুর জানো, জামশেদজি টাটা, টাটার লৌহ ইস্পাত শিল্প আছে জামশেদপুরে, তাই জন্য জামশেদপুরকে পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয়।
আচ্ছা, একটু আমরা পরিবহনে আসবো, ট্রান্সপোর্টেশন। রেলওয়ে নিয়ে কয়েকটা ইনফরমেশন দেখো, খুব ইম্পর্ট্যান্ট। রেলওয়েকে রেলওয়ে আমাদের ইন্ডিয়াতে বিগেস্ট ডিপার্টমেন্টাল পাবলিক আন্ডারটেকিং, মানে গভর্নমেন্টের আন্ডারে সবচেয়ে বেশি লোক কাজ করে রেলওয়েতে, এবং রেলওয়ে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট ইন্ডিয়ার মধ্যে। দেখছো না এই রেলের এক্সামে কত ভ্যাকেন্সি, কত লোক এক্সাম দিচ্ছে, তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে রেলওয়ে নাম্বার 1। আর সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম আছে, 23টা প্ল্যাটফর্ম আছে আমাদের হাওড়াতে, 20টা আছে শিয়ালদাতে। মোস্ট নাম্বার অফ প্যাসেঞ্জারও এখন হাওড়া, দেখো আগে, এখন সব চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যান্য ছিল, এখনকারটা ডেটাটা মনে রাখতে হবে তোমাদের। সবচেয়ে বেশি প্যাসেঞ্জার, প্রায় 10 লাখ প্যাসেঞ্জার হাওড়াতে, ঠিক আছে। আর বিজিএস রেলওয়েও হাওড়া। বিজিএস রেলওয়ে কোন সেন্সে? সবচেয়ে বেশি ট্রেন যাতায়াত করে এই সেন্সে, মানে একদিনের মধ্যে সবচেয়ে বেশি ট্রেন যাতায়াত করে হাওড়া স্টেশনে। তো বিজিএস রেলওয়ে তিনটেই হলো হাওড়া। এছাড়াও লংগেস্ট স্টেশন হচ্ছে রেলওয়ে স্টেশন গোরক্ষপুর, ইউপির গোরক্ষপুর স্টেশন হচ্ছে সবচেয়ে লম্বা স্টেশন। আমাদের খড়গপুর আগে ছিল লম্বা স্টেশন, কিন্তু এখন নেই। আচ্ছা, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় বলতে পারো। ক্লিনেস্ট স্টেশন এখন চেঞ্জ হয়ে গেছে। যোধপুর হচ্ছে রাজস্থানের সবচেয়ে ক্লিন স্টেশন, এটা খুব রিসেন্ট বেরিয়েছে ডেটাটা। আচ্ছা, আর কিছু ইনফরমেশান দেখো। সমঝোতা এক্সপ্রেস আর থর এক্সপ্রেস, এই দুটো চলে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে, এই দুটো ট্রেন, ঠিক আছে। মৈত্রী এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেস, এই দুটো ট্রেন চলে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে। মৈত্রী এক্সপ্রেস চলে কলকাতা থেকে ঢাকা, আর বন্ধন এক্সপ্রেস চলে কলকাতা থেকে খুলনা। এই ইনফরমেশানটা কেন দিলাম, এটাও এসেছিলো একটা এক্সামে, যে বন্ধন এক্সপ্রেস কোথা থেকে কোথায় চলে। অপশান ছিল ঢাকা, খুলনা, মানে বাংলাদেশের শহর এটার নাম বলতে হতো। আচ্ছা, আর একটা ইম্পর্ট্যান্ট দেখো, লাইফ লাইন এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস চলে, যেটা আরেকটা নাম হচ্ছে হসপিটাল অন হুইলস। এটা হসপিটাল অন হুইলস বলে এটাকে। তো এইটা কি করে, গ্রামে গ্রামে গিয়ে হেলথ কেয়ার প্রোভাইড করে, ঠিক আছে। আর একটা ট্রেন আছে, এটা 1855 সালে প্রথম চালু হয়েছিল, মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার সারিয়ে এটাকে চালু করা হয়। এটা হচ্ছে ওল্ডেস্ট অপারেটিং লোকোমোটিভ ইন দ্য ওয়ার্ল্ড, ভারতে আছে এটা। পৃথিবীর সবচেয়ে পুরনো রেল এটা। দেখলেও বুঝতে পারবে তোমরা যদি নেটে সার্চ করো এর ছবি। এটা অ্যাকচুয়ালি মিউজিয়ামে থাকে, মাঝে মাঝে চালায়, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ফার্স্ট ডাবল ডেকার ট্রেন। এমনিতে একটা আমাদের হাওড়া থেকে ধানবাদ একটা ডাবল ডেকার চলে, এটা 2011 সালে, এটা এসি ডাবল ডেকার। অ্যাকচুয়ালি 1978 সালে একটা ডাবল ডেকার ট্রেন চালু হয়েছিল, যার নাম হচ্ছে সিংহগাদ এক্সপ্রেস। এই দেখো এখানে লেখা আছে সিংহগাদ এক্সপ্রেস, যেটা মুম্বাই থেকে পুনে চলে। এটা ভারতের প্রথম ডাবল ডেকার ট্রেন। আচ্ছা, পোর্ট নিয়ে খুব কোশ্চেন আসে, ডব্লিউবিসিএসে তো আসেই, অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে পোর্ট নিয়ে খুব এক্সাম আছে, কোশ্চেন আসে। লার্জেস্ট পোর্ট ইন ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট, যেটা আছে মুম্বাইতে আরেকটা পোর্ট আছে, এই দেখো বিজিএস পোর্ট, যেটার নাম শুধু মুম্বাই, আর কিছু না। মুম্বাই আর জওহরলাল নেহরু পোর্ট দুটো আলাদা পোর্ট। মুম্বাই ব্রিটিশরা তৈরি করেছিল, জওহরলাল নেহরু রিসেন্ট তৈরি হয়েছে। তো বিজিএস পোর্ট হচ্ছে মুম্বাই পোর্ট, আর লার্জেস্ট পোর্ট হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট, যেটা আছে মুম্বাইতে। আচ্ছা, লার্জেস্ট ন্যাচারাল পোর্ট বিশাখাপত্তনম লার্জেস্ট ন্যাচারাল পোর্ট, আর ডিপেস্ট ল্যান্ডলক পোর্ট। আচ্ছা, ন্যাচারাল পোর্ট কি? ন্যাচারাল পোর্ট হচ্ছে সেটা যেটা মানুষকে তৈরি করার জন্য মাটি টাটি খুলে, মানে একদম নিজের মতো বানাতে হয় না, প্রকৃতি এমনভাবে সৃষ্টি করেছে যেটা পোর্ট তৈরি করার উপযুক্ত, ঠিক আছে, সেটাকে বলে ন্যাচারাল পোর্ট। অনেকগুলোই ন্যাচারাল পোর্ট আছে, তো তার মধ্যে বিশাখাপত্তনম হচ্ছে লার্জেস্ট। আর বিশাখাপত্তনম ডিপেস্ট ল্যান্ডলক পোর্ট, ল্যান্ডলক মানে চারদিক থেকে সমুদ্র নেই, চারদিকে স্থলভাগ দিয়ে ঘেরা চারদিক, ঠিক আছে, সেটাকে বলে ল্যান্ডলকড পোর্ট, ডিপেস্ট বিশাখাপত্তনম। এছাড়াও টাইডাল পোর্ট হচ্ছে কান্ডালা, গুজরাটে আছে। টাইডাল পোর্ট মানে কি, মানে যেখানে জোয়ার এলে জল থাকে তখন কাজ হয়, আবার ভাটা হয়ে গেলে জল কমে যায় তখন হয়, এইরকম একটা সিচুয়েশান কান্ডালা পোর্টের। মহারাষ্ট্রে আছে সবচেয়ে বেশি সংখ্যক পোর্ট, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক 53টা। আর আমাদের হলদিয়া হয়েছিল ফার্স্ট গ্রিন পোর্ট মানে মানে বায়ো ফুয়েল দিয়ে ওখানে ট্রাক ট্রেন এইসব চলছে, মানে গ্রিন পোর্ট মানে পরিবেশ দূষণ কম হচ্ছে, সেটা হলদিয়া, যেটা ইন্ডিয়ার ফার্স্ট গ্রিন পোর্ট। তো আজকের মতো এটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করো ভিডিওটা, আর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের, আর কিছু সাজেশান থাকলেও জানাও। আর থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসছি তাহলে আজকের মতো।